গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের ক্লাস 11 এর যে ছায়ার প্র্যাকটিস সেটটা আছে সেই ছায়ার প্র্যাকটিস সেটটা আজ করানো হবে। অলরেডি তোমাদের সিলেবাস শেষ, সিলেবাস প্রায় শেষ। ফিজিক্স পড়ানোর পর, থিওরি পড়ানোর পর কিন্তু প্র্যাকটিস সেট করানোটা অত্যন্ত জরুরি। প্র্যাকটিস সেট যদি না করো, কোশ্চেন অ্যান্সারের সঙ্গে যদি না পরিচিত হও, তাহলে কিন্তু এক্সাম ভালো হবে না এবং থিওরির যে কনসেপ্ট সেই কনসেপ্টটাও ক্লিয়ার হবে না। তাহলে থিওরির কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে কোশ্চেন অ্যান্সার অবশ্যই করতে হবে। দেখো তাহলে যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে এবং তার ডিটেলসে সলিউশন করতে হবে। শুধু যে এর এ, দুইয়ের বি, থ্রি এরকম করলে হবে না। ওটা সম্পর্কে যা ইনফরমেশান আছে সমস্ত ইনফরমেশানই করানো হবে। আমি অলরেডি ক্লাসে এরকমভাবেই পড়িয়েছি ডিটেল সলিউশন। দেখো এখানে করানো হচ্ছে। দেখো ফার্স্ট কি কোশ্চেনটা আছে সেটা দেখো। নিম্নের কোনটি পীড়নের মাত্রা? তাহলে পীড়ন আগে কি সেটা জানতে হবে। পীড়ন মাত্রা, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। পীড়ন পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে এর যখন মাত্রা নির্ণয় করব তখন বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা কি হয় না, বলের মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ওর মাত্রা হচ্ছে এল স্কোয়ার। এখানে যদি একটা এল এল কাটা যায় তাহলে আমরা কি পাবো, ন এম এল -1 টি টু দি পাওয়ার -2। তাহলে কত নাম্বার অপশানে আছে? অপশান নাম্বার হচ্ছে সি। এখান থেকে আবার কি কোশ্চেন হয় শুনো, যে নিম্নের কোন এককটি বা কোন মাত্রাটি চাপের মাত্রার সঙ্গে সমতুল্য? তাহলে চাপ সমানু হয় বল বাই ক্ষেত্রফল। তাহলে যদি চাপের মাত্রা বলা হয় তাহলে কিন্তু এটা কি হবে, সেম হবে। নিচের কোন রাশিটি চাপের এককের সঙ্গে সমতুল্য? তাহলে সেই ক্ষেত্রে যে পীড়ন আছে এই পীড়নের রাশিমালাটা চাপের সঙ্গে সমতুল্য। এই কোশ্চেনটা অনেক সময় দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, যে নিম্নের কোন ভৌত রাশিটির একক ওয়াট পার মিটার টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -4? আমরা প্রতিটা করি, তারপর আমরা এগুলো বলবো। দেখো নীল তাপ, নীল তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুকে 1 ডিগ্রি তাপ দিয়ে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা নীল তাপ। তাহলে নীল তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। এখানে যে স্টিফেন ধ্রুবক আছে এই স্টিফেন ধ্রুবকের একক হচ্ছে এইটা, ওয়াট পার। এখন তোমাদের এগুলো কিন্তু ফার্স্ট সেমিস্টারে নেই, কিন্তু ইউনিট এন্ড ডাইমেনশন যেহেতু আছে তার জন্য এই এককটা দেওয়া আছে। কিন্তু এগুলো সম্পর্কে যে ডিটেলস, সান্দ্রতা কি, ভিন ধ্রুবক কি, স্টিফেন ধ্রুবক কি, এই সম্পর্কে তোমরা সেকেন্ড সেমিস্টারে পাবে। তাহলে এখন মনে রাখো যে স্টিফেন ধ্রুবকের একক হচ্ছে ওয়াট মিটার টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -4। নেক্সট কোয়েশ্চেনটি কি আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? দেখো একটু আগে আমি বলার হলো যে মাত্রাগতভাবে কোনটা সঠিক, তাহলে প্রত্যেকটা এখানে পরিপরি জানতে হবে। প্রথম আছে চাপ। তাহলে চাপ সমান কি বলা হলো, যে ফোর্স পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় তার চাপ। আর প্রতি একক আয়তনে শক্তি, একক কথাটার মানে কি? একক কথাটার মানে হচ্ছে সেটা দ্বারা ভাগ। আমি যদি বলি 5টি পেনের দাম হচ্ছে 30 টাকা, একটি পেনের দাম কত, একক পেনের দাম কত, তাহলে কি করলাম আমরা, সেই সংখ্যাটা দ্বারা ভাগ করলাম 6 টাকা করে। সিমিলারলি এখানে একক মানে হচ্ছে যে শক্তিটা থাকছে সেই শক্তিটা কি করব না, আয়তন দ্বারা ভাগ করে দেবো, সেটা হচ্ছে একক আয়তন। চাপের মাত্রাটা আগে লিখি আমরা। চাপের মাত্রাটা তাহলে কি হয়ে গেল না, বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার। তাহলে একটা এল এল কাটা গেল, তাহলে এটা হয়ে যায় কি না, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা। তাহলে এখানে দেখবো একক আয়তনের শক্তি, তাহলে একক আয়তনে যদি শক্তি আমরা বার করি তাহলে শক্তি বাই আয়তন। তাহলে এখানে বার করি শক্তির মাত্রা হচ্ছে
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এখানে আয়তন মানে হচ্ছে এল কিউ। তাহলে এল স্কোয়ার একটা যদি কাটা যায় তাহলে কি হয় এখানে না এম এল -1 টি টু দি পাওয়ার -2। দেখো এই দুটো মাত্রা কি হলো, সেম হয়ে গেল। এটার মাত্রা যা, এটার মাত্রা তা। তাহলে এখানে অপশন কত হবে? 1 নাম্বার অপশন। চাপ প্রতি একক আয়তনে শক্তির মাত্রার সঙ্গে কি হচ্ছে, সেম হচ্ছে। বোঝা গেল? তাহলে নেক্সট কোয়েশ্চেন কি আছে, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে বল প্রয়োগ করে এক্স পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। প্রাথমিক অবস্থায় ফিরে আসার জন্য কৃতকার্য কত পোটেনশিয়াল এনার্জি রূপে যে স্টোর হয়ে থাকে। এটা অলরেডি ক্লাসে পড়ানো হয়েছে, ডাইরেক্ট থিওরিটাই দেওয়া আছে। এটা আছে একটা স্প্রিং, একে বল প্রয়োগ করা হলো, এদিকে বল প্রয়োগ করা হলো এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এই সরণ কত ঘটে, এক্স পরিমাণ সরণ ঘটে, প্রসারিত ঘটে এক্স পরিমাণ। তাহলে এটা কি পরিমাণ শক্তি স্টোর করবে বা কি পরিমাণ কার্য করতে হবে। বাইরে থেকে এই স্প্রিংটাকে প্রসারিত করার জন্য, এইভাবে টেনে প্রসারিত করার জন্য যে পরিমাণ আমাকে কাজ করতে হবে, সেই কাজটা স্প্রিংয়ের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকবে। এইভাবে প্রসারিত না করে যদি এইভাবে সংকুচিত করি, তাহলে সংকুচিত করতে গেলে বাইরে থেকে আমাকে বল প্রয়োগ করতে হবে। তাহলে বাইরে থেকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, সেম পরিমাণ যদি আমাদের বাইরে থেকে যে পরিমাণ বল প্রয়োগ করে স্প্রিংটাকে সংকুচিত করতে হবে, সেই বলটা কী হবে, কাজে রূপান্তরিত হবে, আর সেই কাজটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে কী পরিমাণ কাজ করতে হবে, তাহলে কার্য সমান হয় কি না বল ইন্টু সরণ। তাহলে এইখানে যেহেতু যখন বল শূন্য ছিল, তখন যে সরণ, সেই সরণও শূন্য। এই কনসেপ্টটাকে নেওয়ার জন্য আমাদের এখানে গড় বল নেওয়া হয়। তাহলে প্রথমে বল হচ্ছে শূন্য, তারপর বল হচ্ছে এফ। তাহলে গড় বল কত হবে না এফ প্লাস 0/2 ইন্টু সরণ হচ্ছে এক্স। তাহলে এটা কত হয়ে গেল, হাফ ইন্টু এফ ইন্টু এক্স। আবার এফ সমান হয় কে ইন্টু এক্স। তাহলে এই মানটা যদি পাওয়া যায় বা বসানো হয়, তাহলে কী পাবো আমরা, হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। মানে কত নাম্বার অপশান হচ্ছে বি, হাফ কে এক্স স্কোয়ার। বোঝা গেল? তারপরে কি, যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলের ঘাত শূন্য হলে তার গতিবেগের সম্পর্কে কি ধারণা করা যায়। যদি কি হয় না বলের ঘাত শূন্য, তাহলে বলের ঘাত মানে আগে আমরা জানবো, তাহলে বলের ঘাত কাকে বলে। বলের ঘাত হচ্ছে কিছু পরিমাণ বল বা বল যদি কিছু সময় ধরে ক্রিয়াশীল হয়, তখন তাকে বলা হয় বলের ঘাত। আর এফ সমান আমরা কি জানি না এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এখানে যদি বলের ঘাত কি হয়, শূন্য হয়, অর্থাৎ এই ভ্যালুটা যদি শূন্য হয়, তাহলে আমরা কি পাবো, এই ভ্যালুটা যদি শূন্য হয়, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে এম তো কখনো শূন্য হতে পারে না, বস্তুর ভর নট ইকুয়াল টু, যদি কিছু একটা বস্তু আছে মানে তার মধ্যে কিছুটা ভর আছে। যদি আমি বলি পেনটা, তাহলে পেনটার মধ্যে কিছুটা ভর আছে, তাহলে ভর ছাড়া তো বস্তু হতে পারে না, অর্থাৎ ভরের মান কখনো জিরো হবে না। তাহলে ভরের মান যদি জিরো না হয়, তাহলে ভি মাইনাস ইউটা কী হয়ে যাবে, শূন্য। তাহলে ভি মাইনাস ইউ সমান যদি হয়, তাহলে ভি সমান কী হয়ে যাবে, ইউ। অর্থাৎ কী হবে না, বস্তুর গতিটা ধ্রুবক থাকবে। এই ভি সমান ইউ কথাটার মানে কি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ আর ভিটা হচ্ছে অন্তিম বেগ। অর্থাৎ প্রাথমিক বেগ যা থাকবে, অন্তিম বেগ তাই হবে, অর্থাৎ বস্তুটার গতি কী হবে, ধ্রুবক হবে। বুঝা গেল? তারপরে ঘর্ষণ সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি মিথ্যা কোনটা সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদাই তার আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। অবভিয়াসলি আমি যখন ঘর্ষণ পড়ানো হয়েছে, তখন দেখবে ঘর্ষণ সম্পর্কে কিছুগুলো ইনফরমেশন, প্রতিটি টপিক যেখানে পড়ানো হয়েছে সেইখান থেকে যে সাজেস্ট ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো সুন্দরভাবে পয়েন্ট দিয়ে নোট ডাউন করে দেওয়া আছে। প্রতিটা পয়েন্ট এখানে লেখানো আছে নোটসে। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে, এটাও ঠিক আছে। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ লম্ব প্রতিক্রিয়ার ব্যস্ত অনুপাতিক না, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে ব্যস্ত অনুপাতিক নয়, এটা কি হয়, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। মানে এই যে লিমিটিং ফোর্সটা আছে,
এই লিমিটিং ফোর্সটা কি হয় না ভেরিয়েশন লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। যদি এখানে একটা ভেরিয়েশনটা উঠে যায় তাহলে সেটাকে কি বলা হয়, একটা মিউ আসে আর এটা হচ্ছে এন, যেখানে মিউটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এখানে কার সঙ্গে হচ্ছে এর সঙ্গে সমানুপাতিক, তাহলে এটা ব্যস্তানুপাতিক হবে না। তাহলে এখানে মিথ্যা বলেছে, এটা মাথায় রাখবে। এই মিথ্যা, সত্য নয়, কোন বিবৃতিটি ভুল, এগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ এগুলো সিলি মিস্টেক অনেক হয়। ওখানে দিয়ে যে কোন বিবৃতিটি ভুল, তুমি এখানে এইটা তো সত্যি দিয়ে টাচ করে চলে আসো, তাহলে এখানে হবে বোঝা গেল। নেক্সট কি আছে না 15 কেজি ভরের একটি বানর একটি উল্লম্ব বাঁশ বেয়ে স্থির দ্রুতিতে উপরে উঠছে। বানরটি তালু এবং বাঁশের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে। কোনো যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথমে যেগুলো দেওয়া থাকবে সেগুলো লিখবে। তাহলে মিউ এখানে সমান কত দেওয়া আছে না 0.1। বানরটি বাঁশের উপর কত আনুভূমিক বল প্রয়োগ করবে, আর বানরটির ভর কত দেওয়া আছে এম, এম সমান কত দেওয়া আছে 15 কেজি। তাহলে ভালো করে দেখো, এইখানে একটা হচ্ছে বাঁশ, উলম্ব বাঁশে স্থির দ্রুতিতে উঠছে উপরে। স্থির দ্রুতিতে যদি উঠে তাহলে তার যে এক্সেলারেশন, সে এক্সেলারেশন হয় 0। তালু এবং বাঁশের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে, মানে এইখানে যদি ধরে রাখে বানরটা, এখানে যদি বাঁশটাকে ধরে রাখে তাহলে এদের যে এই যে টাচ হয়ে আছে তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা কত দেওয়া আছে মিউ। বানরটি বাঁশের উপর কত অনুভূমিক বল প্রয়োগ করছে, তাহলে বানরটির ওজন কত সেটা আগে বার করো, যে বানরটির ওজন কত। তাহলে যদি আমরা ওজন বার করি বানরটা, তাহলে কত পাবো এম ইন্টু জি, এম ইন্টু জি, যেখানে 15 ইন্টু জি এর দেওয়া আছে 10, অর্থাৎ 150 নিউটন। আবার আমরা জানি কি যে এফ সমান কি হয় মিউ ইন্টু এন, আর এন সমান কত হয়, এন সমান হয় এমজি। তাহলে এখানে যদি মানটা বসানো হয় তাহলে কি হবে, মিউর ভ্যালুটা দেওয়া আছে 0.1, মিউর ভ্যালুটা, কারেন্ট চলে গেল, এক সেকেন্ড। আচ্ছা কারেন্ট চলে গেল, ঠিক আছে, আমরা তো কন্টিনিউ করি। দেখো কত নম্বর কোশ্চেন হচ্ছিল, হুম 7। এখানে কি বলেছে না 15 কেজি ভরের একটি বানর বলেছে। এখানে কি কি দেওয়া আছে, মিউ দেওয়া আছে, মিউ দেওয়া আছে 0.1, আর ওই যে এমজি, সে এমজিটা দেওয়া আছে, এমজিটা কত দেওয়া আছে না 15 ইন্টু 10, তাহলে এটা হয়ে যাবে কত 150 নিউটন। কি বার করতে হবে সেটা দেখো। আগে বলে আমাদের ফ্রিকশনটা এখানে বার করতে বলেনি, ওটা ভুল বলেছিলাম। অ্যাপস মানে এটা অনুভূমিক কত বল প্রয়োগ করছে সেটা বার করতে হবে। অনুভূমিক কথাটার মানে হচ্ছে কি, মানে এরকম যদি বাঁশটা থাকে তাহলে এই বরাবর তার বলটা কত, প্রতিক্রিয়া বলটা কত সেটা আমার বার করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে এনটা বার করতে হবে, এনটা কত সেটা বার করতে হবে, ফ্রিকশনটা বার করতে বলে। এখানে প্রতিক্রিয়া বলটা কত সেটা বার করতে বলেছি। তাহলে প্রতিক্রিয়া বলটা যদি আমাকে বার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি না এফ সমান মিউ ইন্টু এন। আর যেহেতু এর ক্ষেত্রে এর পরিমাণ এক্সেলারেশন হচ্ছে 0, তাহলে এক্সেলারেশন 0 হওয়ার জন্য
এই এফ যে ফ্রিকশন, সেই ফ্রিকশনটাই কার সঙ্গে সমান হবে, এমজির সঙ্গে সমান। তাহলে এখানে এমজি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন। তাহলে এন সমান আমরা কি পেয়ে যাব, ন এমজি বাই মিউ। তাহলে এমজির ভ্যালুটা কত দেওয়া আছে, এমজির ভ্যালুটা দেওয়া আছে 15 ইন্টু 10 বাই 0.1। এই পয়েন্ট উঠলে একটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ 15 পর দুটো শূন্য নিউটন। কত নম্বর অপশানে আছে, অপশান আছে 7। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে কি, যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুকটি পিছনের দিকে সরে যায় কেন? এটা আমরা জানি যে নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, যার জন্য এটা পিছনের দিকে সরে যায়। তাহলে কত নম্বর অপশন আছে, বন্দুকের গুলির ভরবেগ এক অপরের দ্বিগুণ হয় না, ভরবেগ এক অপরের দ্বিগুণ হবে না। মানে কত, গুলি ছোড়ার সময় বন্দুকের গুলি উভয়ের সমান ও বিপরীত মুখে ঘাত পায়, অপশন নম্বর ডি, যেটা আমরা অলরেডি পড়েছি, ক্রিয়া আর প্রতিক্রিয়া পরস্পরকে সমানুপাতিক। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আছে কি দেখো, সংঘাত গুণাঙ্ক শূন্য হলে বস্তু দুটির মধ্যে সংঘাতের পর দিয়ে অপশন। আচ্ছা, সংঘাত গুণাঙ্কটা কি ব্যাপার সেটা আমরা বুঝি। সংঘাত গুণাঙ্ককে লেখা হয় ই দ্বারা। ই হচ্ছে কি না, পূর্বে তাদের মধ্যে যে বেগের পরিবর্তন বা আপেক্ষিক বেগ, পূর্বে আপেক্ষিক বেগ হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার যে বেগ, পূর্বে আপেক্ষিক বেগ বাই পরে আপেক্ষিক বেগ, পরে আপেক্ষিক বেগ, রিলেটিভ আপেক্ষিক বেগ। অর্থাৎ আমরা যদি এটাকে নিয়ে লিখি যে ইউ ওয়ান মাইনাস ইউ টু বাই ভি টু মাইনাস ভি। এখানে কি বলেছি, সংঘাত গুণাঙ্ক শূন্য, অর্থাৎ এই ভ্যালুটা শূন্য, এই ভ্যালুটা শূন্য, তাহলে আমাদের কি হয়ে যাবে না, ভি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান। এই কথাটা মানে কি, মানে সংঘাত করার পর দুটি বস্তুর বেগ একই হবে। এইখানে একটা বস্তু ছিল, এটা ইউ ওয়ান বেগে আসছিল, ইউ ওয়ান বেগে, আরেকটা এখানে বস্তু আছে, এটা ইউ টু বেগে যাচ্ছে, একে ধাক্কা মারছে, ধাক্কা সংঘর্ষ হওয়ার পর দুটো বস্তুর বেগ একই হয়ে যাবে, অর্থাৎ ই যে বেগে যাবে ই সে বেগে যাবে, কিন্তু সংঘাত গুণাঙ্ক কি হয়, শূন্য হয়ে যায়। এইটা কখন সম্ভব, দুটি বস্তু একই বেগে যাবে কখন? মনে করো একটা গুলি, বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, একটা কাঠের ব্লকের উপর গুলি মারা হচ্ছে। যদি গুলিটা কাঠের ব্লকের মধ্যে ঢুকে যায় এবং সে গতিশীল হয়, তাহলে আমরা কি বলতে পারি যে কাঠের ব্লকটা যে বেগে গতিশীল হয়, বন্দুকের গুলিটা সেই একই বেগে গতিশীল হয়। তাহলে এটা কখন হবে না, যখন বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে, যখন বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে, তখন সেই ক্ষেত্রে দুটি বস্তুর বেগ কি হবে, একই হবে। আমি যদি এই পেনটা একটা কভার মধ্যে ভরে যদি আমি থ্রো করে দিই, তাহলে যে কভার মধ্যে থ্রো করবো, কভারের বেগ যা হবে পেনটার মধ্যে একই থাকবে, বেগ একই হবে, কারণ কভারটার ভিতরে তো বেগটা আছে, পেনটা আছে। বোঝা গেল। তাহলে বস্তু দুটি পরস্পরের সঙ্গে কি হবে, আটকে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, এল আকৃতির কোনো বস্তুর ভর কেন্দ্র কোথায় অবস্থান করে? আমরা জানি যে বস্তু যদি একটা সিমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন হয়, সিমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন মানে কি, মনে করে একটা স্পিয়ার হলো, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্টেঙ্গেল, একটা স্কোয়ার, এরকম যদি হয়, তাহলে তার কোথায় হয়, তার সেন্টারে হয়, সেন্টারে হয়। একটা যদি গোল ডিস্ক থাকে, একটা যদি স্পিয়ার থাকে, তাহলে তার সেন্টারে হয়। কিন্তু এখানে এল আকৃতি দেওয়া আছে, এল আকৃতি, তাহলে এল আকৃতি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার মাস ডিস্ট্রিবিউশনটা কোন দিকে হবে, তার মিডিল এই বরাবর থাকে, তাহলে এই বরাবর, এই অক্ষ বরাবর, এই অক্ষর বরাবর তার হবে ভর কেন্দ্রটা হবে। অর্থাৎ এইরকম যদি একটা এল আকৃতি বস্তু থাকে, তাহলে তার যে এইরকম অবস্থানে কি করবে,
ভর কেন্দ্র থাকবে। তাহলে কোথায় হবে? বস্তু দুটির সংযোগস্থলে হবে না, বড় পাত্রের মধ্যে না, বস্তুর বাইরে কোনো বিন্দুতে হতে পারে। আমরা জানি ভর কেন্দ্র কিন্তু বস্তুর বাইরেও থাকতে পারে, মানে বস্তু যেখানে মাস থাকবে সেখানে যে ভর কেন্দ্র থাকবে তার কোনো মানে নেই, তার বাইরেও থাকতে পারে। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি যে একটা রিং, চুড়ি, তার ক্ষেত্রে মাস যেখানে থাকে সেখানে ভর কেন্দ্র থাকে না, তার মিডিল পজিশন থাকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে যে একটি সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে কোন বিকল্পটি সঠিক? সুষম বৃত্তীয় গতি কথাটার মানে হচ্ছে কি যে একটা বস্তু একই বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘুরছে, একটা বস্তু এরকম একই বেগ নিয়ে বৃত্তাকার পথে ঘুরছে, সেটাকে বলা হয় সুষম বৃত্তীয় গতি। তাহলে সেই ক্ষেত্রে কি হয় ব্যাপারটা দেখো, সেই ক্ষেত্রে বেগটা কি থাকে? একই থাকে, কিন্তু বেগের স্পর্শক কি হবে? প্রতিনিয়ত চেঞ্জ হবে। স্পর্শকের যে অভিমুখ, বেগের অভিমুখ, যার জন্য আমরা পড়েছি অভিকেন্দ্র ত্বরণ। এখানে একটা কোশ্চেন আছে যে অভিকেন্দ্র ত্বরণের কারণ কি, কি কারণ অভিকেন্দ্র তৈরির সৃষ্টি হয়। তাহলে কি হবে না, বেগের ডাইরেকশনটা অনবরত চেঞ্জ হওয়ার জন্য। তাহলে সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে কোন বিক্রিয়ার ত্বরণ ও সময় লেখচিত্র। তাহলে যদি আমরা একটা ছবি ড্র করি, এখানে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, যেটাকে যদি আমরা টি বলি, এটাকে যদি আমরা ভি বলি, সুষম বৃত্তীয় ক্ষেত্রে কি হবে না, বেগের মানটা কি দেখবে? একই থাকবে। তেলটার ক্ষেত্রে ত্বরণ কি হবে? জিরো। এটার ক্ষেত্রে ত্বরণ কি হবে না, ত্বরণ হবে জিরো। এরকম যদি লেখচিত্রটা হয় তাহলে তাহলে এই নম্বর অপশন কি আছে? ত্বরণ ও সময় লেখচিত্র। ত্বরণ ও সময় লেখচিত্র দুটো অপশন একই হয়ে গেছে, আমার লেখা মনে হচ্ছে কোনো জায়গায় দুটো ভুল হয়েছে সম্ভবত। ত্বরণ ও সময় লেখচিত্র, ত্বরণের সময় একই লেখা হয়ে গেছে অপশন 4। আচ্ছা, একবার আমি দেখে নিই যে অপশনগুলো কি কি আছে। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা এখানে উঠেনি, দাঁড়া আমি ছবিটা ড্র করছি তাহলে ভালো বুঝতে পারবো। এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, এইগুলোর মধ্যে কোন ছবিটা ঠিক সেইটা এখানে বলতে বলেছে। তাহলে ত্বরণ ও সময় লেখচিত্রটা অ্যান্সার হবে। তাহলে ত্বরণ ও সময় লেখচিত্র কি হবে, তার লেখচিত্রটা আমি যেটা ড্র করলাম সেই লেখচিত্রটাই এখানে অপশানে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে বেগ, সরি ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। তাহলে সুষম ত্বরণের ক্ষেত্রে কি হবে না, সমবেগে যদি চলে, সমবেগে যদি চলে তাহলে তার ত্বরণ জিরো, কিন্তু তার অভিমুখ পরিবর্তন করার জন্য এক ধরনের ত্বরণ থাকবে যেটাকে সেন্ট্রিপিটাল ফোর্স বলা হয়। এবং সেন্ট্রিপিটাল ফোর্সটা কি হবে? কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে? কারণ বেগ সেন্ট্রিপিটাল ফোর্সের মানটা হয় ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে, আরটা তো অবিরাম কনস্ট্যান্ট থাকবে ব্যাসার্ধটা, তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা কী হবে? সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। এবং সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের কারণ হচ্ছে বেগের ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য। তাহলে সুষম গতিতে যদি চলে তাহলে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন কী থাকে? কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এক্সেলারেশনের সময় তার যদি আমরা গ্রাফটা আঁকবো বলি, তাহলে সেই ক্ষেত্রে হবে গ্রাফটা কেমন না, তোমাদের অপশন 4টা অপশন দেওয়া আছে, এই নাম্বার অপশনটা আছে এ নাম্বার। ত্বরণের সময় লেখচিত্র হবে এবং সেটা কি হবে? স্ট্রেট লাইন। এটা কার জন্য হচ্ছে না? সেন্ট্রিপিটাল এক্সেলারেশনের জন্য। বোঝা গেল? নেক্সট আমাদের অ্যাসারশন রিজন আছে, সাম্যাবস্থায় থাকা বস্তুর গতিশক্তি থাকতে পারে। সাম্যাবস্থায় যদি থাকে তাহলে কি বস্তুর গতিশক্তি থাকতে পারে? এবার রিজন কি বলেছে না, কোনো বস্তুর উপর মোট ক্রিয়াশীল বল ও মোট ক্রিয়াশীল টর্ক শূন্য হলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় থাকলে আচ্ছা, বস্তুর গতিশক্তি যদি লিনিয়ার মোশন হয়, ভালো করে শোনা, যদি লিনিয়ার মোশন হয় অর্থাৎ সরলরৈখিক যদি গতি হয়, সরলরৈখিক গতি, তাহলে সেই ক্ষেত্রে গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার।
হাফ এম ভি স্কোয়ার হয়, আর যদি সার্কুলার মোশনে থাকে, সার্কুলার মোশনে থাকলে তার গতিশক্তি হয় হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় থাকছে না বস্তুটার উপর নেট ফোর্স জিরো, কিন্তু নেট ফোর্স জিরো হলে তার একটা ঘূর্ণন থাকতে পারে, অর্থাৎ টর্ক থাকতে পারে। আমি আবার বলি যে নেট ফোর্স সাম্যাবস্থায় কথার শর্ত হচ্ছে নেট ফোর্স টু জিরো, লব্ধি বল তার মধ্যে শূন্য। কিন্তু লব্ধি বল শূন্য থাকলে বস্তুটা কিন্তু রৈখিক কোনো সরণ হয় না, কিন্তু কৌণিক সরণ থাকতে পারে। তাহলে কৌণিক সরণ থাকলে বস্তুটার গতিশক্তি হবে হাফ আই ওমেগা, অর্থাৎ সাম্যাবস্থায় থাকলেও বস্তুর গতিশক্তি অবশ্যই থাকে। কি গতিশক্তি থাকে না, তার সার্কুলার মোশনের জন্য। কোনো বস্তুর উপর মোট ক্রিয়াশীল বল ও মোট ক্রিয়াশীল টর্ক শূন্য হলে বস্তুর সাম্যাবস্থা থাকবে। এটা সাম্যাবস্থার ক্ষেত্রে পারফেক্ট রিজন, যে কোনো বস্তুর উপর মোট ক্রিয়াশীল বল এফ নেটও জিরো হবে আর টর্কটাও জিরো হবে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে এবং সেই ক্ষেত্রে তার কোনো লিনিয়ার মোশনও থাকবে না আর ঘূর্ণন মোশনও থাকবে না, সরৈখিক মোশনও থাকবে না আর ঘূর্ণন মোশনও থাকবে না। তাহলে এখানে কি আছে, দুটোর এ হচ্ছে সঠিক, এসারশনের রিজন দুটোই সঠিক, আর রিজন হলো এসারশনের সঠিক ব্যাখ্যা। এখানে কত নম্বর অপশন হবে, অপশন এ। বুঝা গেল? তারপর যে ঘর্ষণ গুণাঙ্কের মান একের থেকে বেশি হতে পারে, হ্যাঁ এমন কোনো কন্ডিশন স্বাভাবিক অবস্থায় হয় না, কিন্তু এমন কোনো কন্ডিশন করে দিতে পারে যেখানে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান একের থেকে বেশি। কোনো একটা খাঁজ করা হলো, সেই খাঁজের মধ্যে যদি কোনো একটা বস্তুকে ঢুকিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান একের থেকে বেশি হতে পারে। এমন কোনো সিমেন্টের ইয়ে করা হলো যেখানে পুরো এমনভাবে পুশ করে দেওয়া হলো যে কোনো স্মরণেই ঘটবে নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান একের থেকে বেশি হতে পারে। তারপরটা যে ঘর্ষণজনিত বলের মান লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ঘর্ষণ ও লম্ব প্রতিক্রিয়ার অনুপাত 1-এর বেশি হতে পারে না। তাহলে ওই যে আমি বললাম যে একের বেশি হতে পারে, কিন্তু একের যদি বেশি হয় তাহলে একের বেশি হতে পারে না, এইটা তাহলে রিজনটা ভুল হবে। দেখো দেখো, একটাতে বলছে যে একের বেশি হতে পারে, আবার একটাতে বলছে একের বেশি হতে পারে, তাহলে নিশ্চয়ই যে এখন একটা ঠিক হবে। তাহলে এখানে একের বিশেষ কন্ডিশনে একের বেশি হতে পারে, তাহলে এইটা যদি ঠিক হয় তাহলে এটা কি হবে, ভুল হবে। তাহলে কত নম্বর অপশনে আছে, অপশন এ সঠিক কিন্তু রিজন ভুল। হ্যাঁ মানে অপশন হচ্ছে সি, এ সঠিক কিন্তু রিজনটা কি আছে, ভুল আছে। তারপরে যে কোনো বস্তুর কৌণিক বেগ সর্বদাই ধ্রুবক থাকে না, কোনো বস্তুর কৌণিক বেগ সর্বদাই কেন ধ্রুবক থাকে, তুমি ফ্যানটা অন করছো, তাহলে ফ্যান অন করার আগের মুহূর্তে বস্তুটার কৌণিক বেগ তো শূন্য, এবার জাস্ট অন করলে তাহলে আস্তে 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 কি হচ্ছে, কৌণিক বেগটা প্রথমে একেবারে কি হাই স্পিডে ঘুরে, প্রথমে আস্তে আস্তে ঘুরে, তাহলে আস্তে আস্তে ঘুরছে মানে কি কৌণিক বেগটা প্রথমে কম আছে, তারপর হাই স্পিডে ঘুরছে মানে কৌণিক বেগটা বাড়ছে, তাহলে প্রথমে জিরো তারপর কম তারপর বাড়লো, তাহলে এখানে কৌণিক বেগটা ধ্রুবক থাকলো না। তারপরটা আছে কি না, তাহলে এই কোনো বস্তু, তাহলে এই এটা হচ্ছে ভুল। তারপরটা আছে বৃত্তাকার পথে, জাস্ট চলে এসছে, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল। বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে তাহলে বেগ আর ত্বরণটা কি আছে, পরস্পর লম্ব। অবশ্যই যদি একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার যে বেগের অভিমুখ, সেই বেগের অভিমুখটা হবে তার স্পর্শক বরাবর। প্রত্যেক ক্ষেত্রে বেগের অভিমুখটা কি হবে, তার স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর। আর অভিকেন্দ্র ত্বরণ হয় টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্টার বরাবর। তাহলে এই মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এই রিজন ঠিক আর এখানে এটা হচ্ছে ভুল। তাহলে কত নম্বর অপশানে আছে, অ্যাসারশন ভুল কিন্তু রিজন সঠিক, তাহলে অপশান হচ্ছে আমাদের ডি। বুঝা গেল? তাহলে অ্যাসারশন রিজন তখনই করতে পারা যায় যখন একটা কনসেপ্ট থাকে কোনো টপিক্সের উপর, কনসেপ্ট না থাকলে কিন্তু অ্যাসারশন রিজন করা যায় না। কনসেপ্ট করার জন্য আমাদেরকে ডিটেলসে পড়তে হবে এবং প্রত্যেকটা টপিক্স থেকে সমস্ত ইনফরমেশনগুলো জানা হবে। আমি দেখিবে যখন পড়িয়েছি যে যখন বল পড়িয়েছি, বল সম্পর্কে যত রকম ইনফরমেশন দেওয়া যায় সমস্ত ইনফরমেশনগুলো পয়েন্টের আকারে লিখানো আছে, সেগুলোই কিন্তু অ্যাসারশন রিজনে বেশি থাকে। তাহলে ওই পয়েন্টগুলো কিন্তু ভালো করে অবশ্যই পড়বে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, বস্তু কণাটি দেওয়া আছে টি সময়ে, টি ইকুয়াল টু 0,
টি সময়ে একটি বস্তু কণার ভিটা দেওয়া আছে, ভি সমান আলফা ইন্টু রুট এক্স। এখানে আলফাটা হচ্ছে ধ্রুবক রাশি। ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলে বস্তুটির সরণ সময়ের সঙ্গে কি হবে, মানে সরণ সময়ের সঙ্গে কি হবে আমাদেরকে সেটা বার করতে হবে। মানে এক্স টি এর সঙ্গে কি সম্পর্ক, এক্স এ টি এর সঙ্গে কি সম্পর্ক সেটা আমাকে বার করতে হবে। এক্স টি এর সঙ্গে বোঝা গেল কি দেওয়া আছে। আমি বলেছি, দেখো আবার বলে দিচ্ছি, যদি সরণ দেওয়া থাকে, সরণ থেকে যদি আমরা বেগ করতে হয় তাহলে আমার কি করতে হবে, ভেরিয়েবল রাশির ক্ষেত্রে ডেরিভেটিভ করতে হবে, ডিএস বাই ডিটি। সরণ থেকে যদি বেগ করতে হয় তাহলে এটা কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। বেগ থেকে যদি আবার ত্বরণে আসে তাহলে সেটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ বেগটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ত্বরণ পাবো। এবার ত্বরণ থেকে যদি আমরা বেগে যাই তাহলে এটাকে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। বেগ থেকে যদি সরণে যাই তাহলে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সরণ থেকে বেগে গেলে ডেরিভেটিভ, বেগ থেকে ত্বরণে গেলে ডেরিভেটিভ, আর যদি বিপরীত দিকে রিভার্স আসি তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে সেটা দেখো আগে। এখানে দেওয়া আছে বেগটা দেওয়া আছে, আমাকে কি বার করতে হবে, সরণটা বার করতে হবে এবং সময়ের সঙ্গে কি সম্পর্ক সেটা করতে হবে। দেখো আমি ডিটেলসে করছি। দেখবে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন সম্পর্কে আমার একটা ফুল ভিডিও দেওয়া আছে, যে ডেরিভেটিভকে আমার যতটুকু দরকার, মানে পুরো ম্যাথে তোমরা পড়বে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, কিন্তু জাস্ট ফিজিক্সে যতটা দরকার অতটা কিন্তু আমি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা আমার ক্লাসে একটা করে দেওয়া আছে, ওইটা ডিটেলসে করবে, কারণ ওইখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। এবং যতদিন তোমরা 11-12 বা যতদিন পড়বে এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কিন্তু থাকবে এই কনসেপ্ট ফিজিক্সে, তাহলে ওটা একটু ভালো করে করে নেবে। তাহলে এখানে কি দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু রুট এক্স দেওয়া আছে। তাহলে ভিটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, ভিটাকে যদি ভাঙি তাহলে আমরা পাই যাবো ডি এক্স বাই ডিটি। তাহলে সমান কি হবে, আলফা ইন্টু রুট এক্স। তাহলে এখানে ডি এক্স বাই, এটা যদি আমি যদি করি তাহলে এটা কি হয়ে যাবে, রুট এক্স সমান আলফা ইন্টু ডিটি। আচ্ছা, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে একটু আগে বলানো হলো বেগ থেকে যদি সরণে যায় তাহলে আমার কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, এক্সটা যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, মাইনাস অফ ইন্টু টি এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আলফা ইন্টু ডিটি। এটা দেখে টি সমান 0 তে এক্স সমান 0, অর্থাৎ টি সমান যদি এখানে 0 হয় তাহলে এক্স সমান কি হয়ে যাবে 0। আবার টাইমটা যদি এখানে টি হয় তাহলে এখানে হবে এক্স, এটা যে লিমিটটা। তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আমি আবার বলে দিচ্ছি, ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডি এক্স যদি হয় তাহলে এটা কি হয়, এক ঘর বেড়ে যায়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই যত ঘর বাড়ে সেটা দ্বারা আমাদের ডিভাইডেড হয়। এটা কি হবে না, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তার সঙ্গে এক বেড়ে গেল বাই মাইনাস হাফ প্লাস 1 ইকুয়াল টু আলফা ইন্টু ডিটির ইন্টিগ্রেশন কি টি, একবার টি একটা টি বসাবো, একবার 0 বসাবো, মাইনাস দিয়ে 0 বসালে তো শূন্য হয়ে যাবে, যার জন্য লিমিটটা বসানোর দরকার নেই। তাহলে এটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে হাফ কমলে, এক থেকে হাফ কমলে কত হয়, হাফ। এটা হাফ থেকে এক থেকে হাফ করলে হয় হাফ, সেটা 2 দিয়ে গুণ হয়ে গেল 2 ইন্টু আলফা ইন্টু টি। এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পেয়ে যাবো, এক্স ভেরিয়েশন টি স্কোয়ার। এক্স ভেরিয়েশন টি স্কোয়ার মানে কত নম্বর অপশান আছে, অপশান আছে এ। ডেরিভেটিভ ইন্টিগ্রেশনটা কিন্তু আবার আমি রিপিট করছি, আবার ভালো করে একবার করবে, নাহলে কিন্তু পারবে না। মানে ওই ছোটো ছোটো অঙ্ক থাকবে না যে এত মিটার গেল, 20 মিটার গেল, 10 সেকেন্ড সময় নিল, বেগ কত, এরকম কোয়েশ্চেন থাকবে না। কোয়েশ্চেন আমাদের ওই ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করেই করতে হবে, বোঝা গেল। তারপরে একটি কি আছে দেখো, একটি মসৃণ অনুভূমিক তলে রাখা 4 মিটার ভরের ব্লকের উপর 2 মিটার ভরের আরেকটি ব্লক রাখা হলো। 4 মিটার নয়, 4m ভরের ব্লকের উপর 2m ভরের একটি ব্লক রাখা হলো। এটা তোমাদের ছবি আশা করি দেওয়া আছে, আমি ছবিটা ড্র করে দিচ্ছি।
তাহলে জিনিসটা আরও ভালো পারবে। একটা নিচে 4 মিটার আছে, চার মিটার নয় সরি 4m, 4m ভরের একটা বস্তু আছে, আর তার উপরে এইখানে একটা কত আছে 2m ভরের বস্তু দেওয়া আছে, আর এইখানে ফ্রিকশনটা দেওয়া আছে, এইখানে এই 2m আর 4m এর মধ্যবর্তী ফ্রিকশনটা দেওয়া আছে মিউ সমান 0.8, এইখানে ফ্রিকশনটা দেওয়া আছে। এখানে ফিকশনটা দেওয়া আছে কত 0.8, তাহলে এইখানে যদি ফিকশনটা দেওয়া থাকে আর এইখানে যে টান সেই টানটা দেওয়া আছে কত 8 ইন্টু এম ইন্টু 8 ইন্টু এম ইন্টু জি। এখানে টানটা দেওয়া আছে, আমার কি বার করতে হবে, এরকম একটা ছবি দেওয়া আছে, ছবিটা আমার কি বার করতে হবে না ভর কেন্দ্রের ত্বরণ কত, দেখো ব্লক 2 ভর কেন্দ্রের ত্বরণ বার করতে হবে। তাহলে ভর কেন্দ্রের ত্বরণ আমরা জানি কি যে এফ নেট ফোর্স সমান কি হয়, আমরা এফ সমান এম ইন্টু এ জানি, তো এটার ক্ষেত্রে দুটো বস্তু আছে, তাহলে m1 প্লাস m2 ইন্টু এ নেট ফোর্স, এ সেন্ট্রাল অফ মাসের এক্সেলারেশন। তাহলে এটা কত হয়ে যাবে, এ সেন্টার অফ মাসটা না এফ নেট ফোর্স বাই m1 প্লাস m2, তাহলে নেট ফোর্সটা কত দেওয়া আছে 8m, আর এখানে কত দেওয়া আছে ভরটা m1 প্লাস m2, মানে 4 প্লাস 2 করলে কত হবে 6, অর্থাৎ 2 দিয়ে এটা যদি কাটি 4 দুগুণে 8 3 দুগুণে 6, তাহলে কত হবে 4/3 ইন্টু m ইন্টু জি। সরি এম এ কাটা যাব 4/3 জি, 4/3 জি এখানে অপশানটা নেই। আচ্ছা এটা আমরা অন্য পদ্ধতি করি, ফ্রিকশনের কনসেপ্ট নিয়ে করি, সেন্ট্রাল অফ ফোর্সের যে সেন্ট্রাল অফ মাসের যে এক্সেলারেশন সেই এক্সেলারেশনের কনসেপ্ট নিয়ে করি, তাহলে কী হবে সেটা দেখো। যদি সেন্টার অফ মাসের কনসেপ্ট নিয়ে আমরা করি তাহলে কী হবে না, এ সেন্টার অফ মাস সেটা কী হয়ে যাবে m1a1 প্লাস m2a2 বাই m1 প্লাস m, তাহলে প্রতিটা বস্তুর ত্বরণ বার করতে হবে, তারপর তাদেরকে আমরা কি বার করব, তাহলে a1 এ সমান কি হয় মিউ ইন্টু জি, a1 মানে হচ্ছে প্রথম ব্লকটার এক্সেলারেশন মিউ ইন্টু জি, তাহলে মিউ ইন্টু জি যদি করি তাহলে কত হবে না 0.5 ইন্টু জি, আচ্ছা 0.5 ইন্টু জি এ রেখে দিই, কারণ জি এর ভ্যালু এখানে কিছু বলেনি, অ্যান্সারটা জি এর আকারে আছে তার জন্য। a2 যখন করি আমরা a2, তাহলে এফ নেট ফোর্স সমান কি হবে না 8 mg দ্বারা টানছে একদিকে, আর ফ্রিকশন কোন দিকে কাজ করবে, যেদিকে টানছে তার অপোজিটে, অর্থাৎ 0.5 ইন্টু, দেখে ছবিতে দেওয়া ছিল যে নিচের ব্লকটা উপরের ব্লকের সঙ্গে টাচ হয়ে আছে, তো 0.5 ইন্টু 2 ইন্টু mg বাই, তাহলে এখানে এফ নেট ফোর্স মানে আমরা কি পাবো না 4m ইন্টু 2a, 4m ইন্টু a2 সমান এটা হয়ে যাবে 8 থেকে 5g থেকে 5 দুগুণ 10, মানে এটা কত হয়ে যাবে 7, এটা হয়ে যাবে কত 7mg, তাহলে a2 সমান হয়ে যাবে কত 7mg বাই 4m, তাহলে কাটা গেল, তাহলে কত হয়ে গেল 7/4g। এখানে ভ্যালুগুলো যদি বসাই আমরা তাহলে কী পাবো, m1 এর ভ্যালুটা কত দেওয়া আছে 2 ইন্টু a1 এর ভ্যালুটা কত বার হলো 0.5g প্লাস m2 এর ভ্যালুটা কত দেওয়া আছে 4 ইন্টু a2 এর ভ্যালুটা কত দেওয়া বার হলো 7/4। আমি আবার আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি, এখানে করো তারপর আবার বুঝিয়ে দিচ্ছি, এটা 5 + 2 করলে কত হবে 7,
এটা যদি আমরা কাটাকাটি করি 7 9, এটা একটা 4G আছে আর একটা 2M, 4M একটা 2M, মানে 4 + 2 করলে কত হবে 6। অর্থাৎ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কত পেয়ে যাবো 4/3, 4/3 ইন্টু জি, 4/3 ইন্টু জি পেয়ে যাবো। তাহলে 4/3 ইন্টু জি যদি করি তাহলে কত নম্বর অপশানটা হবে? অপশান হবে ডি। বুঝা গেল? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে ছবিটা এখানে নেই দেওয়া, যার জন্য তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। আমি আবার ছবিটা এঁকে ড্র করে দিচ্ছি। ছবিটা এখানে কত দেওয়া আছে, একটা 4M ভরের বস্তু দেওয়া আছে আর এখানে আছে একটা 2M ভরের বস্তু। এখানে ফ্রিকশন দেওয়া আছে, তাহলে একে যদি টানি আমরা তাহলে কত হবে 8mg, আর এই যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা দেওয়া আছে 0.5। তাহলে দেখো যখন আমরা বস্তুটাকে একে বাইরে থেকে টানবো তখন তার উপর ফ্রিকশন লাগবে, কারণ এখানে ফ্রিকশন আছে। ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এই দিকে, ইয়ার অপোজিটে। তাহলে এখানে আমরা এফ নেট ফোর্স সমান কত পেলাম? টানছি এটা 8mg, আর বিপরীত দিকে কত কাজ করছে না 4.5 ইন্টু 2, কারণ ইয়ার যে আমাদের মিউ ইন্টু আমাদের কি হয়, মিউ এমজি হয় তো ফ্রিকশন ফোর্সটা, মিউ এমজি। তাহলে এখানে মিউর ভ্যালুটা আছে পড়লো 0.5, এম এর ভ্যালুটা 2। এখানে 2 কেন হলো? কারণ 2 ভরের বস্তুটা পিছনের দিকে যাচ্ছে, ইন্টু জি। তাহলে এখান থেকে A2 বার হলো, A1 বার হলো, দিয়ে আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলা আমরা বসিয়েছি। ঠিক আছে, দিয়ে একটা ছবি দেওয়া আছে এ এবং বি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ক্রস বি কত হয়? তাহলে আমরা জানি যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এইখানে যেটা অপশন আছে এ বি সাইন থিটা সেটা হবে। তাহলে এখানে অপশন নাম্বার আছে এ, এতে একটা ছবি দেওয়া আছে, দেখো আমি ছবিটা ড্র করে দিচ্ছি। এদিকটা হচ্ছে এ, এদিকটা হচ্ছে বি। এটা একটা 2D প্লেন দেওয়া আছে, এটা দেওয়া আছে বি, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে মুষ্টিবদ্ধ নিয়ম কোনটা? মুষ্টিবদ্ধ নিয়ম আছে একদিকে এ একদিকে বি, তাহলে এ ক্রস বি আমি এরকম ক্রস করব, এটা হচ্ছে মুষ্টিবদ্ধ। এদিকে এ এদিকে বি, তাহলে এ ক্রস বি, তাহলে তার ডাইরেকশনটা কোন দিকে হবে? উপর দিকে, অর্থাৎ এর ডাইরেকশনটা হয়ে যাবে এই দিকে। এটা হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন কি আছে, তিনটা একটা ছবি দেওয়া আছে, এটা এইখানে একটা এরকম ছবি দেওয়া আছে, এইখানে এরকম দুটো ছবি দিয়ে আছে। এই বস্তুটা এক নাম দুটো ভরে কি আছে, হ্যাঁ আমার ছবিটা দুটোর তিনটা ভরে কি আছে। এই বস্তুটা ঘুরছে সেন্টার অফ মাস বরাবর, আর এই দুটো বস্তু ঘুরছে এক্সিস বরাবর। তাহলে তার মানটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, যে প্রত্যেকটির ভর ও ব্যাস যথাক্রমে দেওয়া আছে এম ও ডি। আচ্ছা ব্যাস দেওয়া আছে ডি, ব্যাস যদি ডি থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে D/2। ব্যাস যদি ডি থাকে তাহলে ব্যাসার্ধ হবে D/2। তাহলে আমাদের যে নিয়ম ফর্মুলা হচ্ছে কি না, সেন্টার অফ মাস কত হয় গোলকের ক্ষেত্রে? সেন্টার অফ মাস কত হয় গোলকের ক্ষেত্রে? সেন্টার অফ মাস হয় 2/3, তাহলে 2/3 ইন্টু এম ইন্টু ডি স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকটা গোলকের কত হবে 2/3 ইন্টু এম ইন্টু ডি, সরি কারণ এটা ব্যাসার্ধ D/2 তার স্কোয়ার। এটা কত হয়ে যাবে না 2/3 ইন্টু 4 ইন্টু এম ইন্টু ডি স্কোয়ার।
এম ইন্টু ডি স্কোয়ার, তাহলে এটা 2 2 2 নিচে কাটা গেল, তাহলে এটা হচ্ছে এম ডি স্কোয়ার বাই 3 2 6, এটা বার হয়ে গেল একটা 6 এম ডি স্কোয়ার। এইবার যখন প্রত্যেকটার এইটার বস্তুর ক্ষেত্রে কী হবে দেখো ভালো করে বুঝো, আমি দেখি পড়ানো হয়েছি যে এইটার উপর সেন্টার অফ মাসটা যদি বার করতে হয় তাহলে সেন্টার মাসটা যদি বার করতে হয় তাহলে যে সেন্টার মাসটা ছিল সেটা তো থাকবে কি, তার সঙ্গে কি হবে না এই যে এইখানে ডিস্টেন্সটা কত এম ইন্টু প্যারালাল অ্যাক্সিস থিওরাম মনে আছে, অ্যাক্সিস বরাবর ক্ষেত্রে কি হয় না ইয়ার ভর ইন্টু ইয়ার যে ডিস্টেন্স হচ্ছে তার স্কোয়ার, অর্থাৎ এম ইন্টু ডি বাই টু তার হোল স্কোয়ার। আমি আবার বলি যে এই অবজেক্টটা এই বস্তুটা কি হচ্ছে, এইখানে যদি আমাদের একটা অ্যাক্সিস থাকে তাহলে এই অ্যাক্সিস বরাবর এইভাবে রোটেট করছে, গোল 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 করে এইভাবে রোটেট করছে। তাহলে এইভাবে রোটেট করার জন্য হচ্ছে তার এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে ডি বাই টু, তাহলে সেন্টার অফ মাস যেটা তো ছিল সেটা তো থাকবে কি, আর তার সঙ্গে কী হবে এম ইন্টু ডি বাই টু, সেই আমাদের অ্যাক্সিসের যে থিওরিটা আইসিএম প্লাস এম ইন্টু আর স্কোয়ার, সেই ফর্মুলাটা এখানে করানো হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে এই দুটো অবজেক্টের ক্ষেত্রে হবে, কিন্তু দুটো অবজেক্টের ক্ষেত্রে কি হবে না এটা ছিল 1/6 যেটা ছিল সেটা থাকবে কি এম ইন্টু ডি স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে এম ডি স্কোয়ার বাই 4, মানে অ্যাড করলে কত হবে এটা না এটা হয়ে যাবে 5 এম ডি স্কোয়ার বাই 12। এর মোট সেন্টার অফ মাস কত হবে না এম ডি স্কোয়ার বাই 6 ছিল, এম ডি স্কোয়ার বাই 6 প্রথম অবজেক্টের জন্য, এইটার জন্য, দ্বিতীয়টার জন্য কত হবে, এই দুটো আর তিনটে একই আছে তাহলে একসঙ্গে আমি এটা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে 10 এম ডি স্কোয়ার বাই 12, এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পেয়ে যাবো লাস্টে এম ডি স্কোয়ার, এটা হয়ে যাবে অপশন কত এ লেখাচ্ছি এটা এম ডি স্কোয়ার, কাটাকাটি করি। নেক্সট কি আছে, সমবন্ধনে গতিশীল একটি কণা ষষ্ঠ ও নবম সেকেন্ডে যথাক্রমে দেওয়া আছে 570 সেন্টিমিটার এবং 390 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে কণাটির স্থির অবস্থায় আসতে কত সময় লাগবে। তাহলে আমরা ফর্মুলাতে যদি করি তাহলে ফর্মুলাতে কি পাবো না এন তম সেকেন্ডের জন্য যে ফর্মুলা এস সমান ইউ প্লাস এ বাই টু ইন্টু 2n মাইনাস 1, তাহলে একবার ক্ষেত্রে কি দেওয়া আছে এন এর ভ্যালুটা 6 দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে দূরত্বটা দেওয়া আছে 570, তাহলে 570 ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ বাই টু ইন্টু 6 বসালে 6 দুগুণে 12 মাইনাস 1 করলে কত হবে 11, আরেকবার কত দেওয়া আছে 390, 390 ক্ষেত্রে কত দেওয়া আছে না ইউ প্লাস 9 9 দুগুণে 18 মাইনাস 1 মানে এটা হয়ে যাবে 17 এ বাই টু ইন্টু 17, তাহলে এটা যদি আমি মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে কাটা যাবে, তাহলে 17 থেকে ইয়ে করলে কত হবে 6 এ বাই টু, অর্থাৎ 2 3 দুগুণে 6, এইগুলো কাটাকাটি করলে কত হয়ে যাবে এটা 180 বিয়োগ করবে, তাহলে এ সমান কত হবে না 60, এর ভ্যালুটা যদি এখানে বসানো হয় কোনো একটা সমীকরণে তাহলে এর ভ্যালু চলে আসবে, এর ভ্যালুটা কত আসবে যদি বসানো হয় 570 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 11 বাই 2 ইন্টু 60, কত গেল মানে ইউ সমান হয়ে গেল 570 মাইনাস 3 11 33 330, মানে এটা ইউর ভ্যালুটা হয়ে গেল 900। কোনটি স্থির অবস্থায় আসতে কত সময় লাগবে সমবন্ধনে, মানে এটা ফিক্সড, তাহলে এটা যদি আমরা বার করি তাহলে কি পাবো স্থির অবস্থায় মানে ভি সমান 0, তাহলে ভি সমান যদি 0 তাহলে ভি সমান ইউ মাইনাস এটি, এটি কেন হলো কারণ বেগটা কমে কমে যাচ্ছে, তাহলে টি সমান ইউ বাই এ, তাহলে ইউর ভ্যালুটা এখানে দেওয়া আছে 900 আর এটা আছে 60,
0.0006 অর্থাৎ 15 সেকেন্ড। কত সময় লাগবে এটা? 15 সেকেন্ড। এইসব অঙ্কগুলো করার আগে কি দেওয়া আছে, কি বার করতে হবে, তাদের মধ্যে কি রিলেশন, এটা আগে ভালো করে জানবে, না হলে কিন্তু অঙ্কগুলো করা সমস্যা। তারপরে কি দেওয়া আছে, a প্লাস বি সমান a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু a মাইনাস বি। a প্লাস বিটা যদি ভাঙি আমরা তাহলে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। এটার ক্ষেত্রে কি পাবো না, a স্কোয়ার মাইনাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। যদি আমরা এগুলো কাটাকাটি করি তাহলে কি পাবো না, cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। এগুলো অলরেডি আমাদের করানো হয়েছে, এরকম প্রবলেম অনেক। প্রত্যেকটা থিওরি পড়ার পরেই তার প্রবলেম করবে, নাইলে ফিজিক্স কিন্তু আমি জটিল লেগে যাবো। কোনো একটা পড়ছো ক্রস প্রোডাক্ট করার পর কিছুগুলো প্রবলেম করলে, ক্রস প্রোডাক্ট থেকে ডট প্রোডাক্ট করার পর তার কিছুগুলো প্রবলেম করলে, তাহলে জিনিসটা জটিল লাগবে না, সহজ লাগবে। তারপরে একটা কি দিয়েছে, ফাংশন দেওয়া আছে, বস্তুটি কত সেকেন্ড পর 1 মুহূর্তের জন্য থেমে যাবে। 1 মুহূর্তের জন্য থেমে যাবে মানে কি, বেগটা 0। সমান থেকে বেগ বার করতে গেলে আমরা কি বলেছি, ডেরিভেটিভ করতে হবে dy/dt। তাহলে এর যদি ডেরিভেটিভ করতে গেলে কি পাবো, মাইনাস 2/3 ইন্টু 2t প্লাস 16 ইকুয়াল টু, কনস্ট্যান্ট রাশির কোনো ডেরিভেটিভ হয় না, কনস্ট্যান্ট রাশির ডেরিভেটিভ 0 হয়, সেটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে এটা কি হয়ে গেল না, মাইনাস 2×40/3 ইকুয়াল টু মাইনাস 16। তাহলে t ইকুয়াল টু 348, মাইনাস মাইনাস কাটা গেল বাই 4, 12 সেকেন্ড। তাহলে এটা কি হয়ে যাবে, 12 সেকেন্ড। বুঝা গেল? তারপরে একটা ভালো কোয়েশ্চেন দেওয়া আছে, একটি বস্তুকণের বেগটা দেওয়া আছে v সমান a ইন্টু টি। এই বেগটা, এই বস্তুকণটা প্রথম 4 সেকেন্ডে n a দূরত্ব অতিক্রম করে, তাহলে n এর মান কত? তাহলে এখানে দূরত্বের মানটা আমাকে বার করতে হবে। তাহলে বেগ থেকে দূরত্ব গেলে আমি কি বলেছি, যে v সমান ds/dt সমান a ইন্টু টি দেওয়া আছে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ds সমান a ইন্টু টি ইন্টু ডিটি। তাহলে এর ইন্টিগ্রেশন, ds এর ইন্টিগ্রেশন s, আর ইন্টিগ্রেশন এর কত হয়ে যাবে, a ইন্টু একবার বাড়াবে t²/2। এখানে কিন্তু টি এর ভ্যালুটা বলেছি 4 সেকেন্ড। তাহলে কত হবে এটা, a ইন্টু 4×16/2, মানে এটা কত হয়ে যাবে 8। এটা কত হবে 8, অর্থাৎ n এর ভ্যালুটা এখানে কত, 8। বুঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আছে কি, একটি বস্তুকে এই যে উচ্চতা থেকে ফেলা হলে সেটি n পরিমাণ স্থিতিশক্তি হারিয়ে বেগ লাভ করে বস্তুটির ভর এটা দেওয়া হলে n এর ভ্যালুটা কত। তাহলে এই যে উচ্চতা থেকে ফেলা হচ্ছে মানে তার স্থিতিশক্তি কত, mgh। n পরিমাণ স্থিতিশক্তি হারিয়ে বেগ লাভ করো, তাহলে এটাই এর বেগে হয়ে যায় 12mv²। এখানে উপর একটা বস্তু এখান থেকে ফেলা হচ্ছে, তাহলে এর যে স্থিতিশক্তি যখন পড়বে তখন সেটা কি হয়ে যাবে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। এখানে স্থিতিশক্তি যত উপরে যাচ্ছে, এর যখন ফেলছি তখন কিসে হয়ে যাচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে mg সমান 12mv²। তাহলে m কাটা গেল, কাটা গেল। তাহলে v² সমান কত হয়ে যাচ্ছে, 2। m এর ভ্যালুটা বার করতে বলেছে, এটা হচ্ছে স্থিতিশক্তি। এটা বলে দিয়েছে যে n পরিমাণ স্থিতিশক্তি লাভ করে। এটা n হবে না, এটা ভাষাটা আছে, u হবে, u পরিমাণ স্থিতিশক্তি হারিয়ে বেগ লাভ করবে, u পরিমাণ হবে এটা। অর্থাৎ 12mv² যেটা আছে সেটা mg এর সঙ্গে সমান, এই যে দেখো এই 12mv², এই 12mv²টা কার সঙ্গে সমান, mgh এর সঙ্গে সমান। আর এটাই বলে দিয়েছে যে কত না, u পরিমাণ শক্তি হারিয়ে যায়, মানে স্থির শক্তিতে গতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এখানে mv² সমান কি হবে, 2u। ইউর আকার এখানে ফর্মটা দেওয়া আছে, তার জন্য আমি বার করছি এটা।
তাহলে m সমান হয়ে যাবে 2u/v²। তাহলে এখানে n এর ভ্যালুটা কত 2। বুঝা গেল? তারপরটা কি বলছে, একটি 2 কেজি ভরের 40 সেন্টিমিটার উচ্চতা থেকে একটি স্প্রিং এর উপর পড়লে যার স্প্রিং দৈর্ঘ্যটা দেওয়া আছে কত সেন্টিমিটার সংকুচিত হবে, x এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এইটা আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, x এর ভ্যালুটা তোমরা নিজে থেকে কিন্তু বার করবে। তাহলে কেটা দেওয়া আছে, কেটা দেওয়া আছে 1960, কে এর ভ্যালুটা দেওয়া আছে 1960 নিউটন পার মিটার, আর এখানে এইচটা দেওয়া আছে 40 সেন্টিমিটার। এইচটা দিয়েছে 40 সেন্টিমিটার। এই 40 সেন্টিমিটারটাকে যদি মিটার করি কি পাবো 0.4 মিটার। ভরটা দেওয়া আছে কত, ভরটা দেওয়া আছে 2 কেজি দেওয়া আছে না। তাহলে এইখানে দেখো স্প্রিংটা সংকুচিত হচ্ছে মনে করো x মিটার, এখানে যে স্প্রিংটা দেওয়া আছে এই স্প্রিংটা জাস্ট সংকুচিত হচ্ছে এখানে x মিটার। তাহলে এইখানে যে এইচ উচ্চতায় এর স্থিতি শক্তি কত না mgh, কিন্তু আরো x ডিস্টেন্স নেমে যাচ্ছে, তাহলে মোট স্থিতি শক্তি কত হবে mg ইন্টু h প্লাস x। এটা কার সঙ্গে সমান হবে, স্প্রিং এর যে শক্তিটা তার শক্তির সঙ্গে সমান হবে স্প্রিং এর শক্তি। দেখবে এটা প্রথমে অপশনে ছিল কত হয় হাফ কে এক্স স্কয়ার। তাহলে mg ইন্টু h প্লাস x যদি আমরা করি তাহলে সেটা কত হয়ে যাবে হাফ ইন্টু কে এর ভ্যালুটা কত দেওয়া আছে 1960 ইন্টু এক্স স্কয়ার। এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণটা সলিউশন করবে, বার হবে 10 সেন্টিমিটার। এর ফর্মুলাটা জাস্ট আমি লিখে দিলাম, ক্যালকুলেশনে তোমরা নিজে করো। এরকম অঙ্ক অলরেডি করানো হলো আমাদের। দ্বিতীয় সেকেন্ডে 400 সেন্টিমিটার, পঞ্চম সেকেন্ডে 1200 মিটার, একই রকম অঙ্ক একটা করানো হলো। তারপরে কি আছে, বরফের উপর নিত্যরত নর্তিক, দারুণ বাংলা দিয়ে দিয়েছি, হাত ভাঁজ করলে, হাত যখন এক্সটেন্ডেড আছে আমাদের বিয়ের ক্ষেত্রে জড়তা ভ্রমণের ক্ষেত্রে কি হয়, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কি বলে না, কৌণিক ভরবেগ মানে হচ্ছে কৌণিক ভর ইন্টু কৌণিক বেগ। বাইরে থেকে যদি কোনো রকমের টর্ক প্রযুক্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে টর্কের ভ্যালুটা কত হয় না 0 হয়। টর্ক যদি প্রয়োগ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ প্রথমে কৌণিক বেগ যা হবে পরে কৌণিক বেগটা কি হবে, কৌণিক ভরবেগটা একই হবে। যেমন রৈখিকের ক্ষেত্রে আমরা পড়েছি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে তার কি হবে, মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে I সমান হচ্ছে m ইন্টু আর স্কোয়ার। তাহলে যত আরটা কম করবে, আর যদি কম করে তাহলে আয়ের ভ্যালুটা কমে যাবে, আর আয়ের ভ্যালুটা যদি কমে যায় তাহলে ওমেগার ভ্যালুটা কি হবে, বাড়ি যাবে, কারণ এর মধ্যে ব্যস্ত সম্পন্ন পড়বে। এইখানে আই ভেরিয়েশন কি হচ্ছে 1/ওমেগা। এই কথাটার মানে আই যত বাড়বে ওমেগা তত কমবে। উল্টা দিক থেকে যদি বলি যে আই যত কমবে, আই কমবে মানে আর যত কমবে, আই যত কমবে মানে হচ্ছে আর, অর্থাৎ যদি হাতগুলো সাইড করে থাকে মানে আটটা বেশি, যখন সংকুচিত করছে তখন আটটা কি হচ্ছে কম হয়ে যাচ্ছে, তাহলে আর কম হলে আইটাও কমে যাবে, আই কমলে ওমেগাটা কি হয়ে যাবে বাড়িয়ে যাবে। এটা কি হচ্ছে জাড্য ভ্রমক তখন কমে যাবে। ভাঁজ করলে কি হবে, জাড্য ভ্রমকটা কমে যাবে কিন্তু ঘূর্ণনটা কি হবে বাড়িয়ে যাবে। কৌণিক বেগ বাড়িয়ে মানে ঘূর্ণনটা কি হয়ে যাবে বৃদ্ধি পাবে। কার্য একটি স্কেলার রাশি, আমরা জানি এফ ডাব্লিউ সমান এফ ইন্টু এস। কার্য একটা স্কেলার রাশি, কার্য ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে অবশ্যই। এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো এফ এস কস থিটা। যদি উপর দিকে যায় তাহলে পজিটিভ কার্য, অর্থাৎ যেদিকে বল সেদিকে যদি সরণ হয়, বল ও সরণ একই দিকে হলে কার্য ধনাত্মক হয়, আর বল আর সরণটা যদি পরস্পর বিপরীত দিকে হয় তাহলে কার্যটা কি হয় ঋণাত্মক হয়। বুঝা গেল? দিয়ে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা পড়তে হবে, তারপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাকে করতে হবে 28 থেকে 29 পর্যন্ত। দেখো এখানে কি বলে দিয়েছে যে উত্তরবঙ্গে বন্যাতে বহু মানুষ ঘর ছাড়া,
উত্তরবঙ্গে মাঝে মধ্যে বন্যা হয়, এখনও কিছুদিন আগে হচ্ছিল আসাম দিকে বন্যা। তো খাদ্যবস্তু সরবরাহ করার জন্য একটি ত্রাণ শিবিরে জামা কাপড় সেই সব ঘর ছাড়া মানুষের উদ্দেশ্যে হেলিকপ্টার করে পাঠানো হলো। হেলিকপ্টারটা 2 মিটার/সেকেন্ড বেগে উল্লম্বভাবে উপর দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে 2 মিটার/সেকেন্ডে, এদিকে 2 মিটার/সেকেন্ডে যাচ্ছে। হেলিকপ্টার থেকে একজন ত্রাণীতে একটা খাবারের প্যাকেট ফেলে দিল, এখান থেকে একটা খাবারের, তাহলে খাবারটা প্রথমে যখন ছিল ওর হাতে, তখন এই লোকটার সঙ্গে খাবারের প্যাকেটটাও কি ছিল, উপর দিকে যাচ্ছিল স্যাম বেগে 2 মিটার/সেকেন্ড বেগে। 2 মিটার/সেকেন্ড বেগে স্যাম উপর দিকে যাচ্ছিল। যেই ফেলে দিল, তাহলে সেই ক্ষেত্রে উপর আস্তে আস্তে বেগটা শূন্য হয়ে যাবে, কিন্তু এবার অভিকর্ষ ত্বরণের টানে বা অভিকর্ষ বলের ফলে সে আবার খাবারের প্যাকেটে কি হবে, নিচে পড়বে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমাকে বার করতে হয়, তো কেমন ভাবে বার করবো দেখো। এস সমান আমাদের কি হয় না, ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, এটা হয় না? তাহলে এখানে আমার কি বার করতে হবে, প্রথম অবস্থায় ইউটা হচ্ছে নেগেটিভ, প্রথম অবস্থায় ইউটা কি হবে না নেগেটিভ, যার জন্য ইউ কেন নেগেটিভ হবে, কারণ বস্তুটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে নিচ দিকে, কিন্তু বস্তুটা যাচ্ছে উপর দিকে। তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 2 দেওয়া আছে, সময়টা কত দেওয়া আছে 2 সেকেন্ড, তো এটা 2 হয়ে গেল, প্লাস হাফ ইন্টু 10 ইন্টু 0.10 ধরে করছি আমি, ইন্টু 4, এটা করলে কত হবে 2 5 10 4 5 20 মাইনাস 4 করলে কত হবে 16, এটা হবে 16। আচ্ছা, এটা যদি আমি জিটা 10 ভ্যালুটা না ধরতে হবে, তাহলে কি হইতো, 16 অপশানে নেই, তাহলে 10 ধরে করলে হবে না, এটাকে জি 9.8 ধরে পাবো, তাহলে ইন্টু 9.8 ইন্টু 4, 2 2 4, 8 2 16 6, 9 2 18, এখানে 19 মানে -4 প্লাস 19.6, তো এটা করলে কত হবে আমাদের 15.6, 15.6 কত আছে, বোঝা গেল? 2 সেকেন্ড পর প্যাকেটটি হেলিকপ্টারের কত নিচে থাকবে, 2 সেকেন্ড পর হেলিকপ্টারটি কত নিচে থাকবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আগের কোশ্চেনে কি বার করতে বলেছি, আমরা দূরত্ব বের করে দিলাম, তো এটা সরি, প্যাকেটের বেগ বার করতে বলেছি। এস সমান এখানে কি বার হলো দূরত্ব, এস সমান 15.6 হবে। হ্যাঁ, এই যে এই পরের যেটা অ্যান্সার আছে, 2 সেকেন্ড পরে হেলিকপ্টারটা কত নিচে নামবে, এইটা হবে 15.6। আর বেগটা যদি বার করতে হয়, তাহলে বেগের সূত্র হচ্ছে ভি সমান ইউ মাইনাস এটি, অর্থাৎ ইউ মানে হচ্ছে 2 মাইনাস এ মানে হচ্ছে 9.8 ইন্টু 2, এটা কত হয়ে যাবে 2 মাইনাস 19.6, মানে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 17.6 মিটার/সেকেন্ড। এটা নেগেটিভ আসবে, নেগেটিভ কথাটা মানে হচ্ছে হেলিকপ্টারটা উপর দিকে গেছে, বস্তুটা নিচ দিকে পড়ছে, যার জন্য নেগেটিভ। 17.6 থেকে কত অপশানে আছে, এইটা 17.6 হবে অপশান সি। তারপরটা দেওয়া আছে I1 I2 জড়তা ভ্রামক বিশিষ্ট দুটি চাকতি যথাক্রমে ওমেগা 1 ওমেগা 2 কৌণিক গতিবেগ নিয়ে ঘুরছে। তাহলে এইখানে একটা প্রথমে ডিস্ক ছিল, এটা ওমেগা কৌণিক বেগে নিয়ে হচ্ছে। ভালো করে কোশ্চেনগুলো পড়বে, না হলে কিন্তু ফিজিক্সটা জটিল হয়ে যাব। এটা ওমেগা কৌণিক বেগে নিয়ে ঘুরছিল, আরেকটা ডিস্ক ছিল যেটা ওমেগা 2 নিয়ে ঘুরছে। এইবার দুটোকে একসঙ্গে জয়েন করে দেওয়া হয়, অর্থাৎ এটাকে একটা ছিল, এটাকে একটা ছিল, দুটোকে একসঙ্গে জয়েন করে দেওয়া হয়। এরকম আলাদা আলাদাভাবে ঘুরছে, যদি চাকরির সময় সংযুক্ত করা হয়, তাহলে সংস্থাটির কৌণিক গতিশক্তি কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথম আমাদের যখন ছিল, তাহলে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে, যে প্রাথমিক ভরবেগ কৌণিক ভরবেগ যা হবে, পরে কৌণিক বেগ কি হবে, একই হবে। I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2 সমান, এখন দুটো একসঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ I1 প্লাস I2 ইন্টু ওমেগা। তাহলে ওমেগা সমান কত হয়ে যাবে, I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2
বাই I1 প্লাস I2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি কত হবে? E কে সমান হয়ে যাবে হাফ ইন্টু I1 প্লাস I2 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার যদি এটা করি তাহলে কি পেয়ে যাব? I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2 বাই I1 প্লাস I2 তার হোল স্কোয়ার। ওমেগা ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হলো, কারণ এখন যখন দুটো বস্তুকে একসঙ্গে জয়েন করছি তাহলে সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আমাদের কত হয় কৌণিক ইয়ার ক্ষেত্রে না হাফ ইন্টু I ইন্টু ওমেগা স্কোয়ার। এখন দুটোকে যুক্ত করে দিয়েছি যার জন্য I1 প্লাস I2 আর ওমেগার মানটা তো এখান থেকে বার করানো হলো। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি পেয়ে যাব না I1 ওমেগা 1 তার হোল স্কোয়ার। এই যে অপশন নাম্বার আছে অপশন বি। তারপর হচ্ছে একটি দরজাকে সামনে বল প্রয়োগ করার ক্ষেত্রে উপরের নিচের বিচারগুলোকে বল ভ্রামকের ক্রম কত হবে? তাহলে দেখো বল ভ্রামক সমান I সমান হয় FR সাইন থিটা। আর যত কম হবে অর্থাৎ ঘূর্ণ নক্ষত্রিক একটা দরজা আছে, দাঁড়া এক সেকেন্ড আমার চার্জ শেষ হয়ে গেল। একটা দরজার ক্ষেত্রে কি হয় না দরজাটা যদি আমরা ঘূর্ণ নক্ষ থেকে যত দূরে বল প্রয়োগ করা হবে তত ইজিলি দরজাটাকে খোলানো যাবে। আর ঘূর্ণ নক্ষ সামনে যত আমরা বল প্রয়োগ করবো তত আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। কলের ক্ষেত্রে যদি কলের দণ্ডটা যেখানে অনেক দূরে থাকে সেখানে যদি বল প্রয়োগ করি ইজিলি বল প্রয়োগ করে, কিন্তু কলটা যেখানে উঠছে সেখানে যদি বল প্রয়োগ করি বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে দূরত্ব যত বেশি দেখবে সেখানে তত ভালোভাবে কি করতে হবে না কম বল প্রয়োগ করলে হয় না, অর্থাৎ একটু বল প্রয়োগ করলে উঠে যাবে। কিন্তু কত প্রথমে অপশানে কত হবে? প্রথম হবে 4, 12 আছে, তারপরে 10, তারপর 8, তারপর 5। কত নম্বর অপশান আছে? অপশান নম্বর আছে ডি। তো একটা লেখচিত্র দেওয়া আছে, বেগ সময় লেখচিত্র নতি 1। এক সেকেন্ড, এখানে কি কোনো ছবি দেওয়া আছে? না, এখানে একটা বাম পক্ষ আর ডান পক্ষ মিলাওয়া ছিল, আমি এগুলো বলে দিচ্ছি ইজিলি করতে পারবি। বেগ সময় লেখচিত্র নতি কি নির্ণয় করে? ত্বরণ। বেগ আর সময় লেখচিত্রের নতি, কারণ এ সমান কি হয় ডিভি বাই ডিটি। তাহলে বেগ আর সময় লেখচিত্রের নতি কি করে? ত্বরণকে নির্দেশ করে। এটি কি হবে না ত্বরণ। বেগ আর সময় লেখচিত্রের নতি কি করে? ত্বরণ নির্দেশ করে। শূন্য সরণের ক্ষেত্রে কি হয়? বস্তুটা স্থির থাকে, s=0 স্থির থাকে। তারপরে একটি নির্দিষ্ট অভিমুখে যদি দ্রুতি হয় তাহলে নির্দিষ্ট অভিমুখে দ্রুতিকে কি বলে? বেগ বলে। এটাকে কি বলে? বেগ বলে। গতির অভিমুখে ক্রিয়া করে মন্দন, এটা হবে মন্দন। যে অপশনগুলো আছে এই অপশনগুলো মিলালেই হয়ে যাবে। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তাহলে এ এখানে একটা ভেক্টর আছে I প্লাস জে। দেখো যদি কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে বলে তাহলে সর্বদাই মনে রাখবে যে আমরা ক্রস প্রোডাক্ট না করে ডট প্রোডাক্ট করব, কারণ এ ডট বি ইজিক্যাল টু এ বি কস থিটা। দেখবে এগুলো করানো হয়েছে। তাহলে কস থিটা সমান কি হয়? কস থিটা সমান হয় এ ডট বি বাই এ বি। তাহলে এ ডট বি করলে এখানে কি পাবো? আই এর
গুণ হবে, জে জে গুণ হবে, তাহলে 1 - 1 বাই এ বি, তাহলে 1 - 1 গেলে 0, তাহলে কস থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান কত হবে না 90 ডিগ্রি। এরকম অঙ্ক অনেক করানো হয়েছে তোমাদের। একমাত্রিক গতিতে যদি বেগ ও ত্বরণ একই দিকে হয়, বেগ ও ত্বরণটা যদি একই দিকে হয় তাহলে বস্তুটির বেগ ও ত্বরণ একই দিকে হয়। তার কোশ্চেন এখন দেখি ঠিক লিখেছি তো। আচ্ছা, এখানে ড্যাশ পূরণ হচ্ছে। হ্যাঁ, একমাত্রিক গতিতে যদি বেগ ও ত্বরণ একই দিকে হয় তাহলে বস্তুটির বেগ দিয়ে এখানে ড্যাশ পূরণ দেওয়া আছে, অর্থাৎ যেদিকে বেগ এদিকে আর ত্বরণটাও এদিকে। অর্থাৎ বেগ ত্বরণ একই দিকে হয় যদি বস্তুটা কি হয় না লিনিয়ারলি মোশন হয়। লিনিয়ারলি যদি মোশন হয় তাহলে বেগ যেদিকে হয় তার ত্বরণটা একই দিকে হয়। কিন্তু যদি এটা লিনিয়ার মোশন না হয়, সার্কুলার মোশন হয়, তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে মনে রাখবে যে বেগ আর ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ কিন্তু পরস্পর কি হয় বিপরীতের দিকে থাকে। আর কটা কোশ্চেন আছে? তাহলে বস্তুটার বেগটা কি হবে, এদিকে একটা বেগ আর ত্বরণ একই দিকে আছে, দেখো বস্তুটাকে এভাবে ছাড়ছি, তাহলে বেগের অভিমুখটা কোন দিকে হচ্ছে নিচ দিকে, আর অভিকর্ষ ত্বরণটা কোন দিকে হচ্ছে নিচ দিকে, বেগও নিচ দিকে ত্বরণও নিচ দিকে, তাহলে বেগটা কি হচ্ছে আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বেগটা এখানে কি হবে বৃদ্ধি পাবে। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, বেগটা বাড়বে তবু তো ত্বরণ হবে, তাহলে বেগও বাড়ছে, ত্বরণ বস্তুর উপর দিকে ফেলছি, বেগটাও বাড়ছে, আর ত্বরণটা কি হচ্ছে একই দিকে হচ্ছে, তাহলে বেগটা কি হবে বৃদ্ধি পাবে। তারপরটা কি আছে যে 60 কেজি ভর বিশিষ্ট একটি ব্যক্তি একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, বিভিন্ন ক্ষেত্রে লিফটের প্রতিক্রিয়া বলটা বার করতে হবে। দেখো এটা আমি শর্টকাটে বলে দিচ্ছি যে আমাদের কি হয় না এফ ইজিক্যাল টু এম ইন্টু এ হয়, কিন্তু যখন লিফটটা উঠা নামা করবে তাহলে সেই ক্ষেত্রে এই এটা নেট এক্সেলারেশন বার করবে। নেট এক্সেলারেশন মানে কি? নেট এক্সেলারেশন মানে হচ্ছে যদি উপরে ওঠে, উপরে যদি ওঠে তাহলে এটা কাজ করছে নিচ দিকে, আর জিটা কাজ করছে কোন দিকে নিচ দিকে, সরি উপরে যদি ওঠে তাহলে এটা কাজ করছে উপর দিকে, জিটা কাজ করছে নিচ দিকে, তাহলে সেইটা পরস্পর বিপরীত দিকে হলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ জি প্লাস এ। যদি এখানে লিফটটা নিচ দিকে নামে তাহলে নেট এক্সেলারেশন কি হবে, জিটাও নিচ দিকে কাজ করছে এটাও নিচ দিকে কাজ করছে, তাহলে সেটা হয়ে যাবে জি মাইনাস এ। তাহলে যখন উঠছে সে যখন প্লাস করব, যখন নামছে তখন মাইনাস করব, তাহলে এটা বার হয়ে যাবে। দেখো আমি প্রত্যেকটা করে দিচ্ছি। এখানে ভরটা দেওয়া আছে 60 কেজি, আর নেট এক্সেলারেশন লিফটে স্থির আছে, স্থির যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এম ইন্টু জি, অর্থাৎ 60 ইন্টু 9.8, এটা গুণ করলে কত হবে 6 × 8 = 8, 6 × 8 8 ধরলে 4, 6 9 54, 4 58, 588 নিউটন করতে, তাই তো অপশন দেওয়া আছে 589, হ্যাঁ এই অপশন সি, তাহলে আবার 589 নিউটন। যখন লিফটটি 4.9 মন্দন নিয়ে উপরে উঠছে, তাহলে উপরে উঠলে আমি কি বললাম প্লাস 9, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 60 ইন্টু 9.8 প্লাস 4. বুঝা গেল? তাহলে এটার ক্ষেত্রে কত হবে, এটা যদি আমরা প্লাস করি তাহলে সেই ক্ষেত্রে হবে 882 নিউটন, অর্থাৎ অপশন। যখন লিফটটি সমবেগে উপরে উঠছে, সমবেগে উপরে উঠলে এক্সেলারেশন 0, তাহলে সেই ক্ষেত্রে 588 নিউটনেই হবে, এটা কি হবে 588 নিউটনেই হবে। যখন লিফটটি 4.9 ত্বরণ নিয়ে, আচ্ছা এইখানে ছিল যখন লিফটটি 4.9 মন্দন নিয়ে উপরে উঠছে, সরি এখানে ত্বরণ হবে মন্দন নিয়ে নামছে, তাহলে মন্দন মানে হচ্ছে নেগেটিভ এক্সেলারেশন, অর্থাৎ এটা মাইনাস হবে, মানে মাইনাস করলে এটা হয়ে যাবে 294 নিউটন। আর এই ক্ষেত্রে লিফটে 4 নিয়ে উপরে উঠছে, এই ত্বরণ মন্দন এটা ভালো করে দেখে নি, উপরে উঠছে, তাহলে এই উপরে উঠছে এই ক্ষেত্রে প্লাস হবে, অর্থাৎ 60 ইন্টু 9.8 প্লাস 4.9, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে এটা কত না 588, যেটা বার করা হলো।
বোঝা গেল? তোমাদের এখানে 35টা কোশ্চেন ছিল, এই ক্লাসগুলো শেষ। তাহলে একটা জিনিস আবার বলি, কোশ্চেন একেবারে থ্রোলি পড়ে যাও না, প্রথমে একটু পড়ো, একটু বুঝো, দিয়ে একটু করো ক্যালকুলেশন। প্রথমটা করতে একটু টাইম বেশি লাগবে, প্রথমটা একটু টাফ লাগবে, তারপরে যেই 3-4টে কোশ্চেন করানো হয়ে যাবে তার সেই ক্ষেত্রে কিন্তু এটা আর টাফ লাগবে না, তখন ইজিলি সহজ লাগবে। বোঝা গেল? ঠিক আছে, চলো, বাই।